ক্যালিফোর্নিয়ার এক শহরে একের পর এক খুন করে চলেছে জোডিয়াক নামের এক খুনি। তবে অবাক করা কাণ্ড হলো, সে প্রতিটা খুনের পর তার পুরো ডিটেলস পুলিশ ও নিউজ পেপারের লোকদের দিলেও তারা কোনোভাবেই তাকে খুঁজে বের করতে পারে না। কিন্তু কেন? কি আছে এই খুনের মধ্যে যার জন্য বছরের পর বছর আসল খুনিকেও ধরা সম্ভব হচ্ছে না? যদি এই কাহিনী জানতে চাও তাহলে বসে পড়ো আজকের জোডিয়াক মুভিটার এক্সপ্লেনেশন দেখার জন্য। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক। মুভির শুরুতে আমরা 1969 সালের ক্যালিফোর্নিয়ার ভালেহো সিটিকে দেখতে পাই। এখানে আমরা ডার্লেক নামের একটা মেয়েকে গাড়িকে ড্রাইভ করতে দেখি। ডার্লিক একটা গান শুনতে শুনতে মাইকেল নামের একটা ছেলের বাড়ির সামনে এসে তার গাড়ি থামায়। ডার্লিকের গাড়ি দেখে মাইকেল তার গাড়ির কাছে দৌড়ে আসে। ডার্লিক মাইকেলকে বলে, আমি বাজি কিনতে যাব, তুমি আমাকে সাথে নিয়ে চলো। এটা শুনে মাইকেল গাড়িতে উঠে বসলে ডার্লিক গাড়ি চালিয়ে একটা শুনশান জায়গায় আসে। আসলে তারা এখানে এসেছে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করার জন্য, কিন্তু সেখানে আগে থেকে কিছু বখাটে ছেলেরা বসে আড্ডা দিচ্ছিল। ফলে ডার্লিকদের সেখানে গাড়ি থামাতে দেখে তারা ডার্লিককে টিজ করা শুরু করে। এই সব কিছু দেখে মাইকেল ছেলেগুলোর প্রতি প্রচুর রেগে যায়, যা দেখে ডার্লিক মাইকেলের উপরে হাসতে থাকে। ঠিক তখনই সেখানে আরো একটা কালো রঙের গাড়ি এসে ঠিক তাদের গাড়ির সামনে দাঁড়ায়। মাইকেলের ব্যাপারটা কিছুটা উইয়ার্ড লাগে, তাই সে ভেবেছিল যে গাড়িটাকে এখান থেকে যেতে বলবে, কিন্তু ডার্লিক তাকে চুপচাপ বসে থাকতে বলে। গাড়িটা সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে এরপর চলে যায়। এবার মাইকেল ডার্লিককে জিজ্ঞেস করে যে এভাবে উইয়ার্ডলি কেউ গাড়ি থামিয়ে কারো দিকে তাকিয়ে থাকে? আচ্ছা, ও কি তোমার হাজবেন্ড ছিল? ডার্লিক বলে না। এটা শুনে মাইকেল বলে, তাহলে যে তুমি চুপ করতে বললে, কে ছিল ওটা? তবে ডার্লিক জানায়, না, আমার পরিচিত কেউ তো না। এভাবেই মাইকেল এবার ডার্লিকের উপর একটু অভিমান করে বসেছিল। ঠিক তখনই তারা লক্ষ্য করে যে সেই কালো গাড়িটা আবারও ঘুরে তাদের দিকে আসছে। গাড়ি থেকে এবার একটা কালো পোশাক পরা লোক তাদের গাড়ির সামনে এসে দাঁড়ায়। এবার আর কোনো কথা না বলে ডার্লিক আর মাইকেলের উপরে সে এলো পাথারি গুলি করতে থাকে। তাদের দুজনের গায়ে অনেকগুলো শুট করার পর লোকটা আবারও নিজের গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। এই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ আসে। তারা মাইকেলকে জীবিত উদ্ধার করতে পারলেও ডার্লিক সেখানেই মারা গিয়েছিল। এখন চিন্তার বিষয় হচ্ছে যে মাইকেলদের যে এখানে খুন করা হয়েছে, এটা খুনি নিজেই পুলিশদেরকে কল করে জানিয়েছিল। এই ঘটনার পর 4 সপ্তাহ কেটে যায়। সান ফ্রান্সিসকোর এক রোদ ঝলমলে দিন। এখানে আমরা রবার্ট গ্রে স্মিথ নামের এক লোককে দেখতে পাই। রবার্ট সকালবেলা উঠে দ্রুত তার ছেলেকে তৈরি করে নিজে তৈরি হয়ে নেয়। এরপর তার ছেলেকে স্কুলে পৌঁছে দিয়ে নিজে চলে যায় অফিসে। রবার্ট ক্রনিকাল নামের একটা সংবাদপত্রের অফিসে কমিক আর্টিস্ট হিসেবে কাজ করে। রবার্ট অফিসে ঢুকতে ঢুকতে নিজের নাস্তা সেরে নেয়। এরপর নিজের কাজ গুছিয়ে নিয়ে দ্রুত তার বসের মিটিংয়ে অ্যাটেন্ড করে। রবার্ট তার বসকে নিজের কমিক দেখালে তার বস খুব একটা বেশি অ্যাপ্রিসিয়েট করে না। এই মিটিংয়ে আমরা ক্রাইম রিপোর্টার পল এভরিকে দেখতে পাই। পলের বস পলের সাথে ক্রাইম রিপোর্ট নিয়েই কথা বলছিল। ঠিক তখনই অফিসের আরেকজন স্টাফ বসের কাছে একটা চিঠি নিয়ে আসে। চিঠিটা পড়ে বস ডিসাইড করতে পারছিল না যে এই চিঠিটা পত্রিকায় পাবলিশ করা ঠিক হবে কিনা। তাই সে তার অফিসের বাকি সমস্ত কর্মীদেরকে নিয়ে একটা মিটিং ডাকে। আসলে এই চিঠিটা পাঠিয়েছিল সেই কিলার যে ডার্লিককে হত্যা করেছিল। কিলার চিঠিতে ডার্লিক আর মাইকেলকে কিভাবে, কখন, কোথায়, এমনকি কোন ধরনের বন্দুক দিয়ে কয়টা গুলি করেছিল তার সব কিছুই উল্লেখ করে রেখেছে। কিলার লিখেছিল, এই সব তথ্য পুলিশ আর আমি ছাড়া কেউই জানে না, কিন্তু আমি চাই এই সব কিছু সবাই জানুক। এখন তোমরা যদি এই চিঠিটা নিজেদের সংবাদপত্রের প্রথম পেজে না ছাপাও, তাহলে আগস্টের প্রথম দিন থেকে আমি মানুষকে হত্যা শুরু করব। আর আমি ততক্ষণ থামবো না যতক্ষণ না আমি ডজন খানেক লোককে হত্যা করি। এখন এই চিঠির সাথে একটা চিহ্ন আর একটা কোডও দেওয়া ছিল। খুনি চিঠিতে উল্লেখ করেছিল যে এই কোডের মধ্যে তার আইডেন্টিটি পাওয়া যাবে, যার ফলে রবার্ট কোডটা সলভ করার চেষ্টা করা শুরু করে। কিন্তু সে বলে এই কোডে খুনি তার পরিচয় নয়, বরং অন্য কিছু লিখেছে যেটা আমি সলভ করার চেষ্টা করছি। এদিকে এই খবর ছাপানো হবে কিনা এটা নিয়ে অফিসের সবার মধ্যে ভিন্ন মত দেখা দিতে থাকে। কেউ বলছিল যে এটা শুধু মানুষকে ভয় দেখানোর জন্য, আবার কেউ বলছিল যদি চিঠিটা সত্যি খুনি পাঠায় তাহলে এটা না ছাপানো হলে ডজন খানিক লোক মারাও যেতে পারে। ফলে সর্বশেষ সিদ্ধান্ত হয় তারা খবরটা ছাপাবে, সাথে এই কোডটাও। কিন্তু এটা তারা প্রথম পেজে নয়, সংবাদপত্রের 4র্থ পেজে ছাপানো হবে। এবার চিঠিতে যা লেখা আছে তা সত্য কিনা এটা জানার জন্য পল পুলিশকে কল করে এবং পুলিশ তাকে কনফার্ম করে যে হ্যাঁ, এই ঘটনাগুলো সবই সত্যি। অন্যদিকে রবার্ট নিজের কাজ রেখেই এই কোডটা সলভ করার চেষ্টা করতে থাকে। রবার্টের যেন এইসবের প্রতি একটু বেশি আগ্রহ ছিল, তাই সে বাড়িতে ফিরে এসেও এই কোডটা সলভ করার চেষ্টা করতে থাকে। পরের দিন ক্রনিকাল সংবাদপত্রে কিলারের পাঠানো কোডটা ছাপানো হয়।
এখন এই নিউজ দেখে এক মাঝবয়সী দম্পতি কোডটা সলভ করে ফেলে আর এই রিপোর্টটা তারা ক্রনিক্যাল অফিসে পাঠিয়ে দেয়। এই অফিসে পল রবার্টের সাথে এসে পরিচিত হয়ে নেয়। এরপর রবার্টকে বলে, তুমি ঠিকই বলেছিলে, খুনি এই কোডের মধ্যে তার পরিচয় দেয়নি। খুনি এখানে লিখেছে যে আমার মানুষ মারতে খুব ভালো লাগে, কারণ আমি তাদেরকে মেরে বেশ মজা পাই। জঙ্গলের পশু বা পাখি শিকার করে মানুষ যেমন মজা পায়, আমি তার থেকেও বেশি মজা পাই মানুষদের খুন করে। আর আমি যাদেরকে মারছি তারা স্বর্গে আমার গোলাম হয়ে থাকবে। আমি আমার নাম এজন্যই দিচ্ছি না কারণ তোমরা তাহলে আমাকে আটকানোর চেষ্টা করবে, আর আমি সেটা হতে দিতে চাই না। এখন এই সব কোডের মধ্যে কিছু কোড এখনো সলভ করা হয়নি দেখে রবার্ট সেটাকে সলভ করা শুরু করে। আর এটা সলভ করে সে দেখতে পায় যে এখানে লেখা আছে ভয়ানক জানোয়ার। এবার পল যখন এই সব নিয়ে রবার্টের সাথে কথা বলছিল, তখন অফিসের এডিটর পলকে মিটিং এর জন্য ডাক দেয়। মিটিং এ এডিটর বলে, আমাদের কাছে আরো একটা চিঠি এসেছে ওই কিলারের কাছ থেকে, আর এই চিঠিতে কিলার নিজের নাম জোডিয়াক লিখেছে। এই ঘটনা রীতিমধ্যে প্রায় 2 মাস কেটে যায়। সময়টা ছিল সেপ্টেম্বরের 27 তারিখ। নেপা কাউন্টিতে তখন এক কাপল ঘুরতে এসেছিল। তারা মন্টিসেলোর এক পার্কে যায় নিজেদের কিছু পার্সোনাল সময় কাটাতে। তারা লেকের পাশে শুয়ে একে অপরের সাথে বিভিন্ন বিষয়ে গল্প করছিল। তবে হঠাৎই সেখানে এক কালো পোশাক পরা লোক এসে তাদের দিকে গান তাক করে। এটা দেখে তারা দুজন খুব ভয় পেয়ে যায়। লোকটা তাদেরকে বলে তাদের কাছে টাকা পয়সা, মানিব্যাগ, গাড়ির চাবি যা আছে সব যেন তাকে দিয়ে দেওয়া হয়। এই কথা শুনে ওই কাপলগুলো ভয়ে সেটা করতে শুরু করে, কিন্তু তবুও ওই লোকটা তাদের দুজনের হাত পা বেঁধে ফেলে। এরপর ছুরি দিয়ে খুব ব্রুটালি দুজনকে সে কোপানো শুরু করে। তাদেরকে মেরে ওই লোকটা কাপলের গাড়িটা নিয়ে রাস্তায় রেখে দেয়, আর গাড়ির উপরে খুনের তারিখ, প্লেস, হাতিয়ার সবকিছু ডিটেলস লিখে রাখে। এরপরে নিজে পুলিশকে ফোন করে এই খুন সম্পর্কে জানিয়ে দেয়। এখানে তার খুনের ধরন আর খুনের পর পুলিশকে কল করা দেখে আমরা বুঝতে পারি যে এই খুনি আর কেউই নয়, বরং ডার্লিকের সেই সাইকো কিলার জোডিয়াক। এই খবর ক্রনিক্যাল নিউজেও পৌঁছে যায়। রবার্ট ভিকটিম মাইকেলের স্টেটমেন্ট অনুযায়ী অফিসে বসে জোডিয়াকের একটা ছবি ড্রয়িং করার চেষ্টা করছিল। হঠাৎ তার কিছু যেন একটা মনে পড়ে, আর সে দৌড় দিয়ে গিয়ে একটা বই নিয়ে আসে। এই বইতে একটা মুভি সম্পর্কে লেখা ছিল, যেখানে কাউন্টার জোর্ফ নামের এক লেখক খেলায় খেলায় মানুষকে হত্যা করত, আর এই বইতে সেই ভয়ানক জানোয়ারের কথাটা উল্লেখ ছিল। রবার্ট বুঝতে পারে জোডিয়াক তার জ ওয়ার্ডটাকে জর্ফ থেকে নিয়েছে। এদিকে শহরেও এই সিরিয়াল কিলারের আতঙ্ক ছড়িয়ে পড়ে। এর জন্য নেপা, সেলানো সহ বেশ কিছু স্থানে কারফিউ জারি করা হয়। লোকেরা জোডিয়াক সম্পর্কে বিভিন্ন স্থান থেকে বিভিন্ন মত শেয়ার করতে থাকে। এভাবে আরো 2 সপ্তাহ কেটে যায়। দিনটা 17 অক্টোবর 1969। সবকিছু একটু স্বাভাবিক হতে চলেছে। তবে ঠিক তখনই সান ফ্রান্সিসকোতে আরো একটা ট্যাক্সি ড্রাইভার খুন হয় জোডিয়াকের হাতে। আর এই দৃশ্য পাশের বিল্ডিং থেকে একটা বাচ্চা দেখে ফেলে। এবার এই বাচ্চাটি পুলিশকে কল করে তার সব তথ্য জানিয়ে দিয়েছিল। এই ঘটনার পর আমরা দেখতে পাই পুলিশ অফিসার টাচসি তখন গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। হঠাৎ তার ফোনে তার কলিগের একটা ফোন আসে। টাচসির কলিগ তাকে জানায় আরো একটা খুন হয়ে গেছে জোডিয়াকের হাতে। টাচসি দ্রুত ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ে ঘটনাস্থলে যাওয়ার জন্য। ঘটনাস্থলে যাওয়ার পর টাচসি জুনিয়র তাকে এই কেসের পুরো ডিটেলস জানায়। টাচসি ঘটনাস্থলে একটা রক্ত মাখা দস্তানা আর একটা বুলেটের কাভার খুঁজে পায়। টাচসি আর একটু তদন্ত করে এরপর সেই বাচ্চাটার সাথে কথা বলতে যায়, যে বাচ্চাটা এই খুন হতে দেখে পুলিশকে কল করেছিল। টাচসি বাচ্চাদেরকে জিজ্ঞেস করে তোমরা কেন পুলিশকে কল করেছিলে। বাচ্চারা তখন জানায় যে আমাদের মনে হচ্ছিল তারা একে অপরের সাথে মারামারি করছে, তাই আমাদের লোকটাকে ছিনতাইকারী মনে হয়েছিল বিধায় আমরা পুলিশকে ফোন করেছি। এবার টাচসি জিজ্ঞেস করে তোমাদের কেউ কি তার চেহারা দেখেছো? তখন বাচ্চারা জানায় যে হ্যাঁ দেখেছি, লোকটা সাধারণ মানুষের মতোই দেখতে। পরের দিন রবার্টের অফিসে কিলারের আরো একটা চিঠি আসে। এই চিঠিতে কিলার লিখেছিল, আমি জোডিয়াক বলছি, আমি কালকে রাতে মারা যাওয়া ট্যাক্সি ড্রাইভারকে খুন করেছি। আমি নর্থ বে এরিয়ার লোকদেরকেও মেরে ফেলেছি। অবশ্য কাল রাতে যদি পুলিশরা বাইক নিয়ে লাশের কাছে পৌঁছানোর জন্য রেস করার বদলে আশেপাশে ভালোভাবে তল্লাশি করতো, তাহলে আমাকে ধরে ফেলতে পারতো। ও বলে রাখি, আমার স্কুলের বাচ্চাদের অনেক ভালো লাগে, তাই কোনো এক সকালে আমি ওদেরকে শিকার করব। জোডিয়াক চিঠির সাথে সেই ট্যাক্সি ড্রাইভারের রক্ত মাখা একটা কাপড়ের টুকরাও পাঠিয়ে দেয়। এই কাপড়ের টুকরো সে পাঠিয়েছিল যাতে অফিসের লোকরা বিশ্বাস করে যে জোডিয়াকই এই খুনটা করেছে।
এরপর ডিটেকটিভ বিল আর টাস্টি সেখানে সবকিছু দেখে একটা বিষয় নিয়ে ডিসকাস করছিল। রবার্টও সেখানে উপস্থিত হয়, তবে এডিটর তাকে গিয়ে আবারও কার্টুন শেষ করার কথা বলে। যদিও রবার্টের এই কেসের প্রতি খুবই ইন্টারেস্ট ছিল, তবে অন্য ডিপার্টমেন্টের হওয়ায় সে এসবে ইন্টারফেয়ার করতে পারতো না। যাই হোক, টাস্টি কথায় কথায় পলকে বলে, আমরা খুনির ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি, তবে তুমি এটা সংবাদপত্র দিও না, কারণ আমাদেরকে আরো একটা ক্লুর জন্য অপেক্ষা করতে হবে। এবার পরের দৃশ্যে দেখা যায় রবার্টদের বস অফিসের সবাইকে এই জোডিয়াক সম্পর্কে কোনো নিউজ পাবলিশ করতে মানা করে দেয়, কারণ তার মনে হচ্ছিল যে খুনি মানুষের মনে ভয় ঢোকানোর জন্য এই সব কিছু করছে। সেদিন রবার্ট তার ছেলেকে স্কুলেও যেতে দেয় না, কারণ তার মনেও ভয় ঢুকে গিয়েছিল যে জোডিয়াক যদি সত্যি সত্যি স্কুলের বাচ্চাদেরকে খুন করা শুরু করে। আর এই ব্যাপারটা নিয়ে বিল আর টাস্টিও বেশ ভয়ে ছিল, তাই তারা সিদ্ধান্ত নেয় স্কুলের বাচ্চাদের উপরে অ্যাটাকের কথাটি তারা পাবলিশ করবে, যাতে করে বাচ্চাদের প্যারেন্টসরা সচেতন হতে পারে। তারা ক্রনিকল অফিসের এডিটরকে এই খবর প্রচার করার জন্য অনুরোধ করে, আর সেদিন রাতেই এই খবর টিভিতে প্রচার করা হয়। সাথে টিভিতে এটাও বলা হয় যে কেউ যদি জোডিয়াককে চেনে বা জোডিয়াক হতে পারে এমন কাউকে সন্দেহ করে থাকে, তাহলে তারা যেন পুলিশ স্টেশনের হটলাইনে যোগাযোগ করে। এই খবরের পর পুলিশ স্টেশনে হাজার হাজার কল আসতে থাকে। কেউ কেউ কল দিয়ে তো নিজেদেরকে জোডিয়াক বলে দাবি করে বসে। টাস্টির কলিগ পুলিশদের কল দিয়ে এই কিলারের প্রথম বেঁচে যাওয়া ভিকটিম মাইকেল সম্পর্কে জানতে চায়। মাইকেল সেই ছেলেটাই যাকে আর ডার্লিককে মুভির একদম শুরুতে জোডিয়াক গুলি করেছিল। তবে পুলিশ জানায় যে মাইকেল পুলিশের হেফাজতেই ছিল, কিন্তু সে জোডিয়াকের ভয়ে শহর ছেড়ে পালিয়ে গেছে। এটা শুনে আর্মস্ট্রং বেশ কিছুটা হতাশ হয়, কারণ মাইকেলই একমাত্র ভিকটিম যে জোডিয়াকের চেহারা সামনাসামনি দেখেছিল। আর্মস্ট্রং ভালহোর পুলিশদেরকে বলে তারা মাইকেল, ডার্লিক আর জোডিয়াক সম্পর্কে যেসব ইনফরমেশন কালেক্ট করেছে সেগুলো যেন একটু সান ফ্রান্সিসকোতে পাঠায়। তবে পুলিশ বলে তোমরা যদি আমাদেরকে জোডিয়াকের ফিঙ্গারপ্রিন্ট পাঠাও তবেই আমরা অন্য সব তথ্য পাঠাবো। আসলে জোডিয়াক এখন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল হয়ে গেছে, তাই তাকে ধরে নিজেদের সুনাম বাড়ানোর জন্য সবাই বেশ খুব আগ্রহী ছিল। তাই আর্মস্ট্রং এবার নেপায় কল দেয়। নেপা সেই স্থান যেখানে আমরা জোডিয়াকের হাতে একটা কাপলকে খুন হতে দেখেছি। নেপার পুলিশ বলে তারা ঘটনাস্থল থেকে 10.5 সাইজের উইং ওয়াক্স জুতোর ছাপ পেয়েছে। এই জুতো সাধারণত মিলিটারিরা ইউজ করে, তাছাড়াও মিলিটারির আইডি কার্ড ছাড়া এই জুতো কেনাও যায় না। এসব শুনে এবার আর্মস্ট্রং সন্দেহ হয় খুনি হয়তো মিলিটারিতে ছিল, নয়তো এখনো আছে। তখন তাদের অফিসে এবার দুজন লোকাল পুলিশ আসে। তারা বলে আমরা সেদিন ওই ট্যাক্সি ড্রাইভারের খুনিকে দেখেছিলাম। লোকটা খুব সাধারণভাবে হেঁটে যাচ্ছিল। লোকটা একটু মোটু টাইপের আর কালো জ্যাকেট পরেছিল। আমরা চেয়েছিলাম লোকটাকে আটকাবো, তবে আমরা জানতাম যে জোডিয়াক একজন নিগ্রো হবে হয়তো, কিন্তু আমরা যে লোকটাকে দেখেছি তার গায়ের রং ফর্সা ছিল, যার ফলে আমরা আর তাকে আটকাতে চাইনি। এসব শুনে টাস্টিরা তখন সেই লোকাল পুলিশদের বসিয়ে রেখে স্কেচ আর্টিস্টকে খবর দেয়। এদিকে রবার্ট এখন আর তার ছেলেকে স্কুল বাসে দিতে চায় না, যার ফলে সে নিজেই গাড়ি ড্রাইভ করে তার ছেলেকে স্কুলে দিয়ে আসে। এদিকে পল অফিসে বসে জোডিয়াকের ব্যাপারে নিজের অভিমত দিয়ে একটা রিপোর্ট লেখে। সেখানে সে জোডিয়াককে অনেক বাজে বাজে কথা লেখে। সাথে সে লেখেছে জোডিয়াক একজন মিথ্যাবাদী আর সমকামী। এবার তখনই তার কাছে রবার্ট চলে আসে। পল রবার্টকে বলে জোডিয়াক প্রথম দিকে যাদেরকে মেরেছে তারা সবাই কিন্তু কাপল ছিল। সে মেয়েদেরকে খুন করতে এতটাই ব্যস্ত হয়ে পড়ে যে ছেলেদের কথা হঠাৎ ভুলেই যায়। তাই সব মেয়েরা মরলেও ছেলেরা কিন্তু ঠিকই বেঁচে ফেরে। এই সব কথা শুনে বিল আর টাস্টিও এই একই ব্যাপারটা রিয়েলাইজ করতে পারে, কিন্তু তারা বুঝতে পারছিল না যে জোডিয়াক কেন এতদিন পর এখানে এসে একজন ট্যাক্সি ড্রাইভারকে খুন করেছে। এটা শুনে বিল বলে জোডিয়াক হয়তো তার প্যাটার্ন ভঙ্গ করার চেষ্টা করছে যাতে আমরা কেউ তাকে ধরতে না পারি। দুদিন পর একজন সান ফ্রান্সিসকোর পুলিশ স্টেশনে কল করে। সে পুলিশকে বলে আমি জোডিয়াক, আমি 3 ঘন্টা পর টেলিভিশনে সম্প্রচারিত হওয়া ডুনভার মর্নিং শোতে কল করব। আমি শহরের ফেমাস লয়ার মেলভিনের সাহায্য চাই। এই খবরটা যখন টাস্টি জানতে পারে তখন সে মেলভিনকে নিয়ে ডুনভারের শোতে গিয়ে পৌঁছায়। টাস্টি মেলভিনকে বলে তোমাকে যেই কারণেই হোক না কেন জোডিয়াককে 15 মিনিটের মতন লাইনে রাখতে হবে, তাহলেই আমরা ওর লোকেশন তখন ট্রেস করতে পারবো। মেলভিন সব বুঝে নিয়ে লাইভ শোতে গিয়ে অংশগ্রহণ শুরু করে। এদিকে অফিসে বসে পল আর বাড়িতে বসে রবার্টও এই শোটা খুব আগ্রহ নিয়ে দেখছিল। শো শুরু হওয়ার মাত্র কয়েক মিনিট পরেই কেউ একজন শোতে কল করে। সে বলে আমি জোডিয়াক বলছি। মেলভিন বলে আমি তোমাকে এই বাজে নামটা ছাড়া আর অন্য নামে কি ডাকতে পারি?
জোডিয়াক বলে তুমি আমাকে স্যাম নামে ডাকতে পারো। এবার মেলভিন বলতে থাকে আসো আমরা কোথাও দেখা করি এসব বিষয় নিয়ে কথা বলতে। আমার সাথে ফেয়ারম্যান হোটেলে টপ ফ্লোরে তুমি দেখা করতে পারো, তবে সেখানে যেন তোমার সাথে আর কেউ না আসে। এটা শুনে মেলভিন জানায় তোমার কি মনে হয় না তুমি যা করছো সেটার জন্য তোমার ডাক্তার দেখানো উচিত? এটা শুনে জোডিয়াক বলে আমার শুধু ডক্টরই নয় মানসিক ডাক্তার দেখানো উচিত। এটা বলেই জোডিয়াক তার কলটা কেটে দেয়। তবে এর কিছুক্ষণ পরে সে আবারও কল ব্যাক করে। আসলে জোডিয়াক জানতো যে একটানা 15 মিনিট কথা বললে তার ফোনটা হয়তো ট্রেস হতে পারে। যাই হোক মেলভিন এবার তাকে বলে আমরা কল ট্রেস করছি না, তুমি তোমার সমস্যা নির্দ্বিধায় বলতে পারো। তখন জোডিয়াক জানায় আমার খুব মাথা ব্যথা করে, আর যখন এটা শুরু হয় আমি কিছু বুঝে উঠতে পারি না, যার ফলে আমি খুন করতে বেরিয়ে পড়ি। খুন করলে আমার ভালো লাগে। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি স্কুলের বাচ্চাগুলোকে মেরে ফেলবো। এসব শুনে মেলভিন বলতে থাকে প্লিজ শান্ত হও, চলো আমরা দেখা করি আর এই ব্যাপারে কথা বলি। জোডিয়াক জানায় ওকে, কাল সকাল 10টায় ডেল সিটি ভিনসেন্ট পয়েন্টের সামনেই দেখা করব। এই বলে সে কলটা কেটে দেয়। পরের দিন মেলভিন সময় মতো নির্ধারিত স্থানে গিয়ে পৌঁছায়। তার সাথে সিক্রেটলি পুলিশের ফোর্স আর অনেক রিপোর্টারও ছিল, কিন্তু অনেক সময় অপেক্ষা করার পরেও কেউ তার সাথে দেখা করতে আসে না। এদিকে টাসচিরা সেই ফোন ট্রেস করে জানতে পারে যে কলটা আসলে একটা পাগলা গারদ থেকে করা হয়েছিল। এই সব দেখে টাসচিরা বেশ হতাশ হয়ে পড়ে এই ব্যাপারে। এরপরে আরো 2 সপ্তাহ কেটে যায়। জোডিয়াক ক্রনিকাল অফিসে আবারও একটা চিঠি পাঠায়। সেখানে জোডিয়াক পুলিশদেরকে নিয়ে অনেক ব্যঙ্গাত্মক কথা বলতে থাকে আর বলে আমি এখন থেকে আমার মার্ডারের ধরনটা পরিবর্তন করব। আমি কারো সামনে আর কোনো কিছু প্রকাশ করব না যে আমি খুন করেছি। ফলে পুলিশ আমাকে আর কখনোই ধরতে পারবে না, কারণ আমি ওদের থেকে অনেক বুদ্ধিমান। এছাড়াও সে এই চিঠির সাথে একটা বোম বানানোর ফর্মুলাও শেয়ার করে, আর এটা দেখেই পুলিশদের মাথা আরো বেশি ঘোরা শুরু করে দেয়। এবার রবার্ট আর পল একটা বারে গিয়ে এই সব কিছু নিয়ে কথা বলতে থাকে। এখানে রবার্ট পলকে একটা বই দেখিয়ে বলে জোডিয়াকের কোড লেটারের যে প্রতিটা অক্ষর নিয়েছে এই সব কিছু নিয়েছে এই বই থেকে, এদেরকে জোডিয়াক কোড বলা হয়। এরপর সে পলকে এই কোডের ব্যবহার সম্পর্কে বোঝাতে শুরু করে। পল রবার্টকে বলে তুমি এত ইন্টারেস্টেড কেন সব নিয়ে? রবার্ট বলে আমার ভালো লাগে তাই। এরপর আরো বেশ কিছুদিন কেটে যায়। আজ ক্রিসমাসের দিন। প্রথম খুন হওয়ার প্রায় 1 বছর হয়ে গেছে, অথচ এখনো পুলিশরা জোডিয়াককে ধরতে পারেনি। মেলভিনের কাছে জোডিয়াক আরো একটা চিঠি পাঠায়। জোডিয়াক এখানে মেলভিন থেকে সাহায্য চেয়ে বলে আমি নিজেকে আর কন্ট্রোল করতে পারছি না, হয়তো আমি আবারও কাউকে খুন করে বসবো, যার ফলে এটা অফিসে পৌঁছে দিয়ে সবাইকে জানিয়ে দাও। এখানে চিঠির অ্যাড্রেস থেকে বোঝা যায় না যে এই চিঠিটা আসলে কোথা থেকে এসেছে। এরপর আরো 2 মাস কেটে যায়। মোডেস্টো শহরের পাশের এক হাইওয়ে রোডে ক্যাথলিন জোস নামের এক মহিলা তার বাচ্চা মেয়েকে নিয়ে গাড়ি ড্রাইভ করে কোথাও যেন যাচ্ছিল। হঠাৎ পিছন থেকে একটা গাড়ি বারবার হর্ন দিয়ে তাকে থামানোর জন্য ইশারা করে। ক্যাথলিন গাড়ি থামালে লোকটা তার কাছে এসে বলে আপনার গাড়ির চাকায় কিছুটা সমস্যা হয়েছে, আমি কি ঠিক করে দেব? ক্যাথলিন বলে আপনার সমস্যা না হলে প্লিজ করে দিন। এটা শুনে লোকটা গাড়ির চাকা ঠিক করে গেলে ক্যাথলিন আবার তার গাড়ি চালানো শুরু করে, কিন্তু কিছু দূর যেতেই ক্যাথলিনের গাড়ির চাকা ব্লাস্ট হয়ে খুলে যায়। তখনই সেই লোকটা তার কাছে এসে বলে আমি হয়তো ঠিকভাবে ঠিক করতে পারিনি, চলুন সামনের কোনো সার্ভিস স্টেশন পর্যন্ত আপনাকে লিফট দেই। ক্যাথলিনও এই শুনশান রাস্তায় একা থাকতে চাইছিল না বিধায় সে রাজি হয়ে যায়। লোকটা ক্যাথলিনকে গাড়িতে নিয়ে আরো কিছু নীরব রাস্তায় নিয়ে আসে। এরপর সে বলতে থাকে আমি তোমাকে মেরে ফেলবো, তবে তার আগে তোমার বাচ্চাকে গাড়ি থেকে ফেলে দিতে হবে। এটা শুনে ক্যাথলিন অনেক ভয় পেয়ে যায় আর সে সাথে সাথে তার বাচ্চাকে নিয়ে গাড়ি থেকে লাফ দেয়। এবার লোকটা সেখান থেকে গাড়ি নিয়ে চলে গেলে ক্যাথলিন রাস্তায় এসে কাঁদতে কাঁদতে লিফট যায় আর কয়েকজনও তাকে সাহায্য করতে এগিয়ে আসে। এর পরের 3 মাসে জোডিয়াকের 4টা চিঠি আসে। এই সব চিঠিতে জোডিয়াক কাকে কোথায় মেরেছিল সে সব কিছু উল্লেখ করে। পল চিঠিগুলোকে ভালোভাবে দেখে রবার্টকে বলে জোডিয়াক প্রথমে যে খুনগুলো করেছিল তারা সকলেই কাপল ছিল, আর এরপরে যে খুনগুলো করা হয়েছে তারা কেউই কাপল নয়। তাছাড়া জোডিয়াক আগে খবরের কাগজে হত্যার খবর বের হওয়ার আগে চিঠি পাঠাতো, কিন্তু এখন সে খবরের কাগজে খবর বের হওয়ার পর চিঠি পাঠায়। এর মানে জোডিয়াক এই শেষের খুনগুলো করেইনি, সে খবরের কাগজ দেখে ঘাটাঘাটি করে আর এই খুনগুলোর নিউজ পেয়ে সে সেগুলোর ক্রেডিট নিতে চায়। পল রবার্টকে আরো দেখায় যে জোডিয়াক তার নাম আর চিহ্ন আসলে একটা ঘড়ির ব্র্যান্ডের থেকে নিয়েছিল। পল বলে জোডিয়াক এখন শুধু সবকিছু পাবলিসিটির জন্য করছে, মানে খুন করতে করতে সে এখন প্রায় সেলিব্রিটি পর্যায়ে চলে গেছে। যাক এরপর আরো বেশ কিছুদিন কেটে যায়। অফিসে বসে রবার্ট আর পল জোডিয়াককে নিয়ে ভালহো শহরের মেয়রের দেওয়া ইন্টারভিউ দেখছিল। হঠাৎ পল টেবিলের উপরে একটা ম্যাগাজিন দেখতে পেয়ে সেটা ওপেন করে। সেখানে সে দেখে জোডিয়াক তাকে একটা রক্ত মাখা কাপড় আর সাথে একটা চিঠি পাঠিয়েছে।
চিঠিতে জোডিয়াক পলকে হুমকি দিয়েছিল, কারণ পলই তাকে মিথ্যাবাদী আর সমকামী বলে রিপোর্ট করেছিল। এই সব কিছু দেখার পর পল এসব টাস্টিদেরকেও দেখায়, যার ফলে পল এবার নিজে এতটাই ভয় পেয়ে গিয়েছিল যে সে টাস্টিদের কাছ থেকে একটা বন্দুক চেয়ে নেয়। পল যখন বন্দুক দিয়ে গুলি করার প্র্যাকটিস করছিল তখন তার কাছে রবার্ট আসে। পল রবার্টকে বলে, আমাকে একটা লোক ফোন করে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য রিভার সাইডে যেতে বলেছে, তুমিও কি আমার সাথে যাবে? রবার্ট বলে, না আমি যাব না, আমার ডেট আছে আজকে। আসলে এইখানে রবার্ট কিন্তু বেশ ভয় পেয়ে গিয়েছিল। এরপর রবার্ট মেলেনি নামে একটা মেয়ের সাথে ডেটিংয়ে আসে। রবার্টের আসতে কিছুটা দেরি হয়েছিল বলে সে মেলেনিকে বলে, আমি গান রেঞ্জে ছিলাম তাই একটু দেরি হয়ে গেছে। মেলেনি বলে, আমি তো জানি তুমি একজন কার্টুনিস্ট, তাহলে গান রেঞ্জে গিয়েছিলে কেন? রবার্ট এরবার মেলেনিকে তার আর পরের ব্যাপারে সবকিছু বলে। সবকিছু শুনে মেলেনি বলে, পল একা কেন গিয়েছিল? এটা তো জোডিয়াকের একটা চালও হতে পারে যে সে পলকে নিয়ে গিয়ে মেরে ফেলবে। এটা শুনে এবার রবার্ট বেশ চিন্তিত হয়ে পড়ে। সে মেলেনিকে নিয়ে পাশের একটা টেলিফোন বুথে গিয়ে পলকে ফোন করে, কিন্তু পল ততক্ষণে বাড়ি থেকে বের হয়ে যায়। রবার্ট বলে, পল যেন বাড়িতে আসলেই তাকে একটা কল করা হয়। এরপর সে মেলেনিকে নিয়ে তার বাড়ি গিয়ে পলের কলের জন্য অপেক্ষা করে। এদিকে পল রিভার সাইডে গিয়ে সেই ইনফরমারকে খুঁজতে শুরু করে। রবার্ট পলের কলের অপেক্ষা করতে করতে প্রায় ঘুমিয়ে পড়েছিল। তবে ঠিক সেই সময় পলের একটা কল আসে। পল জানায়, আমি অনেক বড় একটা ইনফরমেশন পেয়েছি জোডিয়াক সম্পর্কে। 1966 সালে জোডিয়াক রিভার সাইডেও একটা খুন করেছিল, আর এটাই ছিল তার প্রথম খুন। এরপর সে রিভার সাইডের পাশের পুলিশ স্টেশনেও একটা চিঠি দিয়েছিল, যেটার হ্যান্ডরাইটিং এখনকার জোডিয়াকের হ্যান্ডরাইটিং এর সাথে সম্পূর্ণ মিলে যায়। এবার এই খবরটা ক্রনিকল অফিস থেকেও টিভিতে সম্প্রচার করা হয়, আর এটা দেখে অফিসার টাস্টি আর কিছু ডিটেকটিভ মিলে রিভার সাইডের পাশে সেই পুলিশ স্টেশনে ইনভেস্টিগেশন করতে যায়। তারা সেখান থেকে কিছু ইনফরমেশন কালেক্ট করে সান ফ্রান্সিসকোতে ফিরে আসে। পুলিশরা ঘোষণা করে যে কেউ যদি জোডিয়াকের খবর দিতে পারে তাহলে তাকে বড় অ্যামাউন্টের পুরস্কার দেওয়া হবে। এখন এই নিউজ পাবলিশ হওয়ার পর থেকে পুলিশ স্টেশনে অনেক মানুষ আসতে থাকে জোডিয়াকের খবর দেওয়ার জন্য, কিন্তু তারা আসলে কেউই জোডিয়াককে চিনত না। কেবল টাকার লোভেই তারা এখানে এসে সব উল্টাপাল্টা কথা বলতে শুরু করে। শুধু তাই নয়, কেউ কেউ তো আবার নিজেকেই জোডিয়াক বলেই দাবি করে বসেছিল। এবার এই ঘটনা 6 মাস পর একদিন পুলিশ স্টেশনে চেনি নামের এক লোক আসে। সে টাস্টিকে জানায়, আমি যখন স্কুলে চাকরি করতাম তখন এক কলিগ ছিল যার নাম আর্থার লি। সে আমাকে মাঝে মাঝে বলতো যে সে মানুষ শিকার করবে আর সে জোডিয়াক নাম দিয়ে পুলিশ স্টেশনে চিঠি পাঠাবে। এরপর একদিন এক স্কুলের বাচ্চাকে অ্যাবিউজ করার জন্য তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়। ফলে পরবর্তীতে সে শুটিং শিখে দূর থেকে নিশানা করে স্কুলের বাসের টায়ার পাঞ্চার করে দিয়েছিল। 1 বছর আগে যখন আমি খবরের কাগজে জোডিয়াক সম্পর্কে দেখেছি তখন আমার এসব কিছু মনে পড়ে যায়, কিন্তু তারা আমাকে পাগল মনে করে আমার কথা সিরিয়াসলি নেয়নি, যার ফলে এরপর থেকে আমি আর তাদের সাথে যোগাযোগ করিনি, কারণ আমি আমার স্ত্রীকে কথা দিয়েছিলাম যে জোডিয়াক সম্পর্কে আমি আর কোনো কথা বলবো না। টাস্টিরা পুলিশ স্টেশনে কল করে জানতে পারে যে সত্যিই চেনি পুলিশ স্টেশনে কল করেছিল 1 বছর আগে, যার ফলে এবার তারা আর্থার লিয়ের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়। এরপর সিনিয়রদের পারমিশন নিয়ে টাস্টি, বিল সহ আরো কয়েকজন আর্থারের সাথে দেখা করতে যায়। আর্থারকে তারা জিজ্ঞেস করে যে সে স্কুলের বাচ্চাদেরকে অ্যাবিউজ করেছিল কিনা। এবার আর্থার সেটাকে অস্বীকার করে। এরপর তারা আর্থারকে জোডিয়াক সম্পর্কে আরো অনেক কিছু জিজ্ঞেস করে, কিন্তু আর্থার সেগুলোকে পাত্তা দেয় না খুব একটা। আর্থার বলে, আমি জোডিয়াক না, আর আমি যদি জোডিয়াক হতাম তাহলেও আমি সেটা বলতাম না। এসব শুনে টাস্টিরা তার আশেপাশে খেয়াল করতে থাকে। ঠিক সেই সময় তারা লক্ষ্য করে যে আর্থার যে জুতোটা পরে আছে সেটার সাইজ 10.5 সাইজের উইং ওয়াক্স জুতো। এছাড়াও আর্থার যে ঘড়িটা পরেছিল সেটা ছিল জোডিয়াক ব্র্যান্ডের। এসব দেখে তাদের মনে সন্দেহ ইতিমধ্যে ঘনীভূত হওয়া শুরু হয়। এবার সে আর্থারকে বলে, তোমার ঘড়িটা তো অনেক সুন্দর আর দামিও তো মনে হচ্ছে, কি কোথায় পেলে এটা? এটা শুনে আর্থার বলে, 2 বছর আগে ক্রিসমাসের দিনে এটা আমার মা আমাকে উপহার দিয়েছিল। এসব কিছু শুনে টাস্টিদের আর্থারের উপরে আরো বেশি সন্দেহ হতে থাকে, কিন্তু উপযুক্ত কোনো প্রমাণ না থাকায় তারা আর্থারকে অ্যারেস্ট করতে পারে না। এরপর তারা আর্থার লিয়ের ভাইয়ের বাসায় যায় আর্থারের সম্পর্কে কিছু প্রমাণ কালেক্ট করতে। টাস্টি আর্থারের ভাইকে জিজ্ঞেস করে আর্থার বাচ্চাদেরকে অ্যাবিউজ করেছিল কথাটা সত্য কিনা। তখন তার ভাই জানায়, হ্যাঁ সত্যি। এরপর থেকে আমি ওর সাথে খুব একটা যোগাযোগ রাখিনি। টাস্টিরা মেলভিনকে দেওয়া জোডিয়াকের চিঠিটা আর্থারের ভাই আর ভাবিকে দেখায়। চিঠিটা দেখে আর্থারের ভাবি বলে, এখানে ক্রিসমাসের এস অক্ষরটা 2 বার লেখা হয়েছে। আর্থার কয়েক বছর আগে আমাদেরকে ক্রিসমাস উপলক্ষে চিঠি পাঠিয়েছিল যেখানে সে এরকম ভাবেই সেম ভুল করেছিল। টাস্টিরা সেই চিঠিটা এবার দেখতে চায়। এখন এই চিঠিটার হ্যান্ডরাইটিং পরীক্ষা করলে দেখা যায় যে ওটা ছিল লেফট হ্যান্ড রাইটিং,
কিন্তু এখানে কাহিনী হচ্ছে জোডিয়াক যে চিঠিগুলো পাঠাতো সেগুলো ছিল রাইট হ্যান্ডেড। ফলে টাস্টিরা অফিসে ফেরে আর সিনিয়রদের কাছ থেকে আর্থারের ঘর তল্লাশ করার জন্য পারমিশন চায়, কিন্তু তারা কোনো প্রমাণ শো করতে না পারার কারণে সিনিয়র তার এই পারমিশনটা রিজেক্ট করে দেয়। ঠিক এভাবেই এই ঘটনার আরো 1 বছর কেটে যায়, যেখানে ক্রনিকল অফিসে আমরা পলকে দেখতে পাই। ইতিমধ্যে পল জোডিয়াকের কেসটা নিয়ে খুব বেশ ডিপ্রেসড হয়ে পড়েছে। তাছাড়া তার মনে হয় জোডিয়াক তাকে যে কোনো সময় মেরে ফেলবে। এর জন্য সে ডিপ্রেশনে পড়ে অনেক ড্রিঙ্কসও করা শুরু করেছে। আর আজ এডিটরের সাথে ঝগড়া করে সে তার চাকরিটাও ছেড়ে দেয়। রবার্টও পলের এমন অবস্থা দেখে বেশ চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে একদিন আর্থারের ভাবি বিলিকে ডাকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। আর্থারের ভাবি তাকে জিজ্ঞেস করে যে এখনো আর্থারকে অ্যারেস্ট করা হয়নি কেন। বিলি বলে, আমাদের হাতে কোনো উপযুক্ত প্রমাণ নেই, তাই আমরা অ্যারেস্ট করতে পারছি না। তখন সে জানায় আর্থারের মানসিক অবস্থা খারাপ হওয়ায় আমরা 9 মাস আগে আর্থারকে একজন সোশ্যাল ওয়ার্কারের কাছে পাঠিয়েছিলাম, কিন্তু আর্থার সেখানে মাত্র 2 দিন গিয়েছিল। রিসেন্টলি আমার সেই সোশ্যাল ওয়ার্কারের সাথে দেখা হয়েছে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আর্থার কি কোনো বড় ধরনের অপরাধ করতে পারে। জবাবে সেই সোশ্যাল ওয়ার্কার বলেছিল আর্থার নাকি মানুষও খুন করতে পারে। এদিকে টাস্টি একজন সাইকোলজিস্টের সাথে দেখা করে। টাস্টি তাকে জিজ্ঞেস করে, আচ্ছা কেউ কি 2 হাত দিয়েই সুন্দর করে লেখা লিখতে পারে? এছাড়াও সময়ের সাথে সাথে কি নিজের লেখার পরিবর্তন হয়? এই সব কথা শুনে সাইকোলজিস্ট বলে, কোনো মানুষের মধ্যে যদি পার্সোনালিটি চেঞ্জ হয় তাহলে তার হাতে লেখা পরিবর্তন হতে পারে, আবার অন্য হাত দিয়েও সে লেখালেখি করতে পারে। তবে 2 হাতে লেখার অক্ষরের মধ্যে কিছুটা মিল তো থাকবেই। এরপর টাস্টিরা সেই সাইকোলজিস্টের মতামতের ভিত্তিতে আবারও আর্থারের বাড়ি সার্চ করার পারমিশন চায়। যেহেতু এই মুহূর্তে তাদের হাতে একটা লিড ছিল, তাই সিনিয়ররা এই পারমিশন দিয়ে দেয়। 14 সেপ্টেম্বর 1972 সালে টাস্টিরা আর্থারের বাড়ির তল্লাশি করতে যায়। বাড়ির সামনে গিয়ে কয়েকবার ডাকাডাকির পরেও কেউ দরজা না খুললে টাস্টির দরজা ধরে টান দেয়। এরপর দেখা যায় দরজা আগে থেকেই খোলা ছিল। তারা বাড়ির ভিতরে ঢুকে পুরো বাড়ি তল্লাশি করে। সেখানে তারা অনেকগুলো বন্দুক, কালো কালারের গ্লাভস, এই সব কিছু দেখার মধ্যেই হঠাৎ করে আর্থার তার বাড়িতে ফিরে আসলে টাস্টিরা আর্থারকে নিয়ে পুলিশ স্টেশনে চলে আসে। কিন্তু এখানে এসে আর্থারের ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ডরাইটিং বা অন্যান্য কিছুই জোডিয়াকের সাথে ম্যাচ করে না। এসব দেখে টাস্টিরা এবার আরো বেশি হতাশ হয়ে পড়ে। এবার সময়টা 1977। জোডিয়াকের হত্যা মামলা শুরু হওয়ার প্রায় 8 বছর হয়ে গেছে। বিল এই কেসটা নিয়ে এতটাই হাঁপিয়ে উঠেছিল যে সে এটা থেকে নিজেকে ট্রান্সফার করায়। এদিকে ক্রনিকল অফিসেও পলের জায়গায় নতুন একজন এসেছে। এই কয়েক বছরে অনেক কিছুরই আসলে পরিবর্তন হয়ে গেছে। ওদিকে রবার্টকে দেখা যায় বাড়িতে বসে এখনো সে জোডিয়াককে নিয়ে রিসার্চ করে। রবার্টের ওয়াইফ মেলেনি বলে যে এখন এসব বাদ দাও, জোডিয়াকের পিছনে শুধু শুধু সময় নষ্ট করে কোনোই লাভ নেই। রবার্টের খুব পলের কথা মনে পড়ে, তাই সে এবার পলের সাথে দেখা করতে যায়। রবার্ট দেখে পল খুব ছোট্ট একটা বাড়িতে কোনো রকম নিজের জীবন যাপন করছে। রবার্ট পলকে বলে জোডিয়াক সম্পর্কে একটা বই লেখা উচিত। যদি সমস্ত তথ্য সে একসাথে করতে পারে তাহলে এই কেসের হয়তো নতুন কোনো ক্লু পাওয়া যাবে। আর পল যেহেতু অনেকদিন যাবত এই সব নিয়ে ঘাটাঘাটি করছে, তাই এই কাজটা সেই সবচেয়ে ভালো করতে পারবে। তবে এই সব কথা শুনেও পল তাকে সরাসরি না করে দেয় এবং রবার্টের সাথে সে মিসবিহেভও করে, যার ফলে রবার্ট পলের বাড়ি থেকে রেগে গিয়ে সেখান থেকে চলে আসে। তবে পলের উপর রাগ করে রবার্ট এই কেসটাকে আরো সিরিয়াসলি ইনভেস্টিগেশন শুরু করতে থাকে। আর একদিন সে টাস্টির সাথে দেখা করে তাকে এমন কিছু প্রমাণ দেখায় যা দেখে টাস্টি রবার্টকে এই কেসে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু টাস্টি নিজেও আর এখন ক্রাইম ডিপার্টমেন্টে ছিল না, তাই সে রবার্টকে ভালহো আর নেপায় অধ্যয়নরত কয়েকজন ক্রাইম ডিপার্টমেন্টে থাকা অফিসারের সাথে দেখা করতে বলে। রবার্ট ভালহো, নেপা আর সান ফ্রান্সিসকোতে ঘটে যাওয়া সমস্ত কেসের ফাইল ঘেটে অনেক তথ্য কালেক্ট করে। এরপর সে আবারও একদিন টাস্টির সাথে দেখা করতে আসে। রবার্ট টাস্টিকে বলে জোডিয়াক হয়তো ডার্লিককে চিনত, কারণ যেদিন ডার্লিককে হত্যা করা হয়েছিল সেদিন মাঝরাতে ডার্লিকের বাড়ির ল্যান্ডলাইনে কেউ একজন কল করেছিল আর অনেকক্ষণ যাবৎ সে চুপ ছিল। এখন সে একই নাম্বার থেকে পুলিশকে কল করে কিলার ডার্লিককে হত্যা করার কথাও জানিয়েছিল। এখন প্রশ্ন হচ্ছে ডার্লিককে যদি কিলার আগে থেকে না চিনত তাহলে তার নাম্বার সে পেল কি করে? তাছাড়াও আর্থার লি নাকি ডার্লিককে চিনত এমনটাই তার বোন বলছে। তবে আমাদের এখনই এই কেসে বেঁচে যাওয়া প্রথম ভিকটিম মাইকেলকে খুঁজে বের করতে হবে, কারণ সে হয়তো এই লিস্ট থেকে জোডিয়াককে চিহ্নিত করতে পারবে। তখন টাস্কি তাকে বলে আমি এই কেসে কোনোভাবেই তোমাকে সাহায্য করতে পারবো না, তবে তুমি চাইলে মিস্টার বেলের বাড়িতে যেতে পারো, কারণ জোডিয়াক একবার বেলের বাড়িতেও কল করেছিল আর এরপর তাকে হুমকিও দেয়। তবে এরপর পরই মিস্টার বেল মারা যায়, তার মানে জোডিয়াক ডার্লিকের মতন বেলকেও আগে থেকে চিনত। এই সব শুনে রবার্ট পরের দিন বেলের বাড়িতে যায়। সেখানে একজন মেড বলে যে জোডিয়াকের কল সে রিসিভ করেছিল।
জোডিয়াক প্রথমে বেল কোথায় সেটা জানতে চায়। তারপর সে জানায় আজ আমার বার্থডে আর আজকেই আমাকে খুন করতে হবে। এই কথা বলার পর ঠিক 20 তারিখে বেল মারা যায়। এই সমস্ত কথা বলার পর যখন রবার্ট জিজ্ঞেস করে যে ফোনটা কবে এসেছিল, তখন মেড জানায় যে ডিসেম্বরের 18 তারিখ। তার মানে এদিন ছিল জোডিয়াকের বার্থডে, তাই রবার্ট সেটাকে নোট করে নেয়। এরপর সে দেখা করতে চলে যায় মেলভিনের সাথে, কিন্তু মেলভিনকে জোডিয়াকের জন্ম তারিখ সম্পর্কে বললে সে বলে জোডিয়াক এখন পর্যন্ত অনেক মিথ্যা কথা বলেছে, যেমন বাচ্চাদের বাস উড়িয়ে দিয়ে 12 জনকে হত্যা করার কথা। আমার মনে হয় সেই জন্মটাও মিথ্যা বলেছে, কারণ বিলিও এটা নিয়ে রিসার্চ করছিল। এছাড়াও আমাদের হাতে যত সাসপেক্ট আছে তাদের কারোরই সাথে এই জন্ম তারিখ ম্যাচ হয়নি। তার মানে এই লিডটা হয়তো খুব একটা সুবিধার না। সো তুমি অন্য কোনো প্রমাণের দিকে ফোকাস দিতে থাকো। এই সব কথা শোনার পর রবার্ট সেখান থেকে বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতে এসে দেখে মেলিনি তার উপরে রেগে আছে। কারণ হচ্ছে রবার্ট যে বই লেখার জন্য জোডিয়াক সম্পর্কে ইনভেস্টিগেশন করছে সেটা কোনো এক রিপোর্টার খবরের কাগজে ছাপিয়ে দিয়েছে। রবার্ট যখন এটা নিয়ে মেলানির সাথে কথা বলছিল তখন তার ফোনে একটা কল আসে। সে ফোন রিসিভ করলে অপর প্রান্ত থেকে বলে আমি জোডিয়াক সম্পর্কে জানি, জোডিয়াকের আসল নাম রিক মার্শাল। এরপর রবার্ট কিছু জিজ্ঞেস করার আগে ফোনটা কেটে যায়। পরের দিন রবার্ট যায় জোডিয়াক কেসের হ্যান্ড রাইটিং এক্সপার্ট মেডেলের সাথে দেখা করতে। এখানে কথায় কথায় রবার্ট জানতে পারে যে মেডেলকেও কেউ ফোন করে বলেছিল জোডিয়াকের আসল নাম রিক মার্শাল। রবার্ট এবার এই রিক মার্শাল সম্পর্কে ইনভেস্টিগেশন করা শুরু করে। আর সেদিন রাতে রবার্টের কাছে আরো একটা কল আসে। কল ধরার পর উপাস থেকে কেউ আর কথা বলে না, শুধু ফোন কলে তার নিঃশ্বাসের শব্দ পাওয়া যায়। তার মানে আজকে যে কল করেছে সে নিশ্চয়ই ওই জোডিয়াকে হবে। এদিকে টাস্টির কাছে কল আসে যে জোডিয়াক তার কথা উল্লেখ করে ক্রনিকল অফিসে একটা চিঠি পাঠিয়েছে। সে সেখানে গিয়ে দেখে জোডিয়াক চিঠিতে লিখেছে টাস্টি চাইলেও তাকে ধরতে পারবে না, কারণ সে টাস্টির থেকেও অনেক চালাক। কিন্তু অন্যান্য ডিটেকটিভরা মনে করেছিল ফেমাস হওয়ার লোভে এই চিঠিটা টাস্টি নিজেই লিখেছে, তাই তারা টাস্টির হ্যান্ড রাইটিং এরও টেস্ট নেয়। আর এই টেস্টে এই চিঠির সাথে তার হ্যান্ড রাইটিংও কিছুটা মিলে যায়। এখান থেকে সবাই বুঝতে পারে যে আসলে টাস্টি সত্যি সত্যি নিজেই এই চিঠি পাঠিয়েছিল, কিন্তু সেটা আসলে ফেমাস হওয়ার জন্য নয়, বরং এই চিঠির কথা জানতে পেরে জোডিয়াককে যেন সে কোনো রেসপন্স করাতে পারে। তবে এত কিছু বলেও সে পার না পেলে টাস্টিকে এবার তার কাছ থেকে বরখাস্ত করে দেওয়া হয়। এদিকে রবার্ট এই খবর টিভিতে দেখে টাস্টির সাথে দেখা করতে যায়, তবে টাস্টি তাকে আর কোনো সাহায্য করতে রাজি ছিল না। রবার্ট শুধু তার কাছে ডার্লিনের বোনের সম্পর্কে জানতে চেয়েছিল, কারণ ডার্লিনের বোন একবার আর্থার লি সম্পর্কে কিছু একটা যেন বলেছিল। এরপর রবার্ট ডার্লিনের বোন লিন্ডার খোঁজে বেরিয়ে পড়ে। লিন্ডা তখন কোন একটা অপরাধের কারণে জেলে ছিল, তাই রবার্ট সিদ্ধান্ত নেয় যে পরের দিন সে তার সাথে দেখা করবে। রবার্ট বাড়িতে ফিরলে মেলিনি এসে তাকে এখান থেকে সরে আসতে বলে, কারণ জোডিয়াক এখন তাদেরকে প্রায় ফোন দিচ্ছিল, আর সে ফোন দিয়ে কোনো কথা না বলে চুপচাপ থাকতো। মেলিনি তার বাচ্চাদের নিয়ে বেশ ভয় পাচ্ছে, কিন্তু রবার্ট তাকে বলে যে আমি একবার শুধু এই খুনিকে দেখতে চাই, তার চোখে চোখ রেখে বুঝতে চাই যে সে কিভাবে এমন অচেনা মানুষদেরকে খুন করে। এই সব শুনে মেলিনি বলে এটা কি তোমার পরিবারের চেয়েও গুরুত্বপূর্ণ কাজ? এবার এই কথা শুনে রবার্ট আর তাকে কোনো জবাবই দেয় না। পরের দিন রবার্ট লিন্ডার সাথে দেখা করতে চলে আসে। রবার্ট তাকে জিজ্ঞেস করে যে ডার্লিন কি রিক মার্শাল নামে কাউকে চিনতো? উত্তরে লিন্ডা বলে না, আমি জানি না আসলে। তখন সে বলে তাহলে আর্থার লি নামে কি কাউকে চিনতো? এই প্রশ্নের উত্তরে লিন্ডা বলে হ্যাঁ, ডার্লি কেন যেন আর্থার লিকে দেখলে খুব ভয় পেত, আর আমাকেও বলেছিল যে লিয়ের থেকে দূরে থাকতে। রবার্ট লিন্ডার এই কথা শোনার পর এবার আর্থার সম্পর্কে প্রমাণ কালেক্ট করার কাজে নেমে পড়ে। এদিকে মেলিনি ভয় পাচ্ছিল যে রবার্টের এমন ইনভেস্টিগেশনের কারণে আর্থার লি হয়তো তার বাচ্চাদের ক্ষতি করবে, তাই সে বাচ্চাদেরকে নিয়ে রবার্টের বাড়ি থেকে চলে যায়। আর কাজ রেখে এসব ইনভেস্টিগেশনে লেগে থাকার কারণে রবার্টের কার্টুনিস্টের চাকরিটাও হারাতে হয়। তবে এত কিছুর মাঝেও রবার্ট তার ইনভেস্টিগেশন থামায় না, আর অবশেষে সে এমন কিছুর প্রমাণ কালেক্ট করে যা থেকে নিশ্চিত হয়ে যাওয়া যায় যে আর্থার লি হচ্ছে আসল জোডিয়াক। রবার্ট সেদিন সকল প্রমাণ নিয়ে টাস্টির সাথে দেখা করে। সে টাস্টিকে বলে বেলের ঘরের 18 তারিখে ফোন দিয়ে জোডিয়াক বলেছিল যে সেদিন তার জন্মদিন, আর এই দেখো আর্থার লিয়ের জন্মদিনও হচ্ছে 18 ডিসেম্বর। তাছাড়া তোমরা আর্থার লিকে জিজ্ঞাসাবাদ করার পর সে কিছুটা ভয় পেয়ে গিয়েছিল, এর জন্য সে 1 বছরের মতন আর কোনো খুনও করেনি আর চিঠিও পাঠায়নি। তবে যখন সে বুঝতে পারলো যে পুলিশের কাছে আসলে তেমন কোনো প্রমাণ নেই, তখন সে আবারও চিঠি লিখতে শুরু করলো। আর এরপর 1974 সালের দিকে এক মোলেস্টেশনের কেসে সে 3 বছরের জন্য জেলে যায়, আর 1977 সালের দিকে সে ছাড়া পায়। এই 3 বছরেও কিন্তু আমরা কোনো চিঠি পাইনি। তবে 1977 সাল থেকে আবারও চিঠি পাঠানো শুরু হয়েছে। তার মানে এই সব কিছু যে আর্থার লিয়ের কাজ সেটা তো তোমরা বুঝতেই পারছো। এই সব কথা শুনে টাস্টি বলে ঠিক
ঠিক আছে মানলাম তোমার এসব প্রমাণের অনেক যুক্তি আছে, কিন্তু তারপরেও ফিঙ্গারপ্রিন্ট, হ্যান্ডরাইটিং এসব কোনো কিছু প্রমাণ করে না যে আর্থার লি আসল জোডিয়াক। তাই তুমি শুধু শুধু নিজের সময় হয়তো নষ্ট করছো। তার থেকে তুমি নিজের বই লেখায় মনোযোগ দাও। আর এই বলে টাস্টি সেখান থেকে চলে যায়। এই ঘটনার আরো বেশ কয়েক বছর কেটে যায়। সময়টা 20 ডিসেম্বর 1983। রবার্ট আর্থারকে অপরাধী হিসেবে প্রমাণ করতে না পারলেও আর্থারকে একবার নিজের চোখে দেখার ইচ্ছা থেকে আজ সে ভালহো শহরে এসেছে। রবার্ট কোথাও একটা থেকে জানতে পেরেছে যে আর্থার ভালহো শহরের একটা শপে কাজ করে। রবার্ট সেখানে গিয়ে আর্থারকে দেখতে পায়। তারা দুজনেই একে অপরের দিকে অনেকক্ষণ ধরে তাকিয়ে থাকে। আর এরপরে রবার্ট সেখান থেকে কোনো কথা না বলেই বিদায় নেয়। এরপর আরো 7-8 বছর কেটে গিয়ে 1991 সাল চলে আসে। এই সালেই রবার্ট তার জোডিয়াককে নিয়ে লেখা বইটি পাবলিশ করে। তবে এই বইটা পাবলিশ হওয়ার পরে সেটা হয়ে যায় ওই বছরের বেস্ট সেলিং বই। রবার্টের বই পড়ে ভালহো পুলিশ এবার মাইকেলকে খুঁজে বের করার চেষ্টা করে। অনেক খোঁজাখুঁজির পর মাইকেলকে তারা পেয়ে গেলে সে একটা ইন্টারভিউ দিতে রাজি হয়। মাইকেল হচ্ছে ডার্লিকের সাথে থাকা আর জোডিয়াকের চেহারা দেখা একমাত্র বেঁচে যাওয়া ভিকটিম। এবার মাইকেলকে ভালহো পুলিশের কয়েকজন সাসপেক্টের চেহারা দেখায়, যেখান থেকে মাইকেল আর্থার লির ছবিটাকে শনাক্ত করে বলে এই লোকই সেদিন রাতে আমাকে শুট করেছিল। তার মানে বুঝতে আর বাকি থাকে না যে আসলেই আর্থার লি হচ্ছে জোডিয়াক। যার ফলে মাইকেলের কথার ভিত্তিতে জোডিয়াকের কেস শুরু হওয়ার প্রায় 22 বছর পর ভালহো পুলিশ আর্থার লিকে অ্যারেস্ট করার পারমিশন পায়। কিন্তু আর্থারকে অ্যারেস্ট করার আগে সে হার্ট অ্যাটাকের কারণে মারা যায়। ফলে আর্থারকে সাসপেক্ট লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া হয়। 2000 সালে জোডিয়াকের পাঠানো চিঠির সাথে আবারও আর্থারের হ্যান্ডরাইটিং আর ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করা হয়, কিন্তু সেটা এবার ম্যাচ না করায় এই কেসটা আর ক্লোজ হয় না। 2004 সালে সান ফ্রান্সিসকো আর্থার লিকে খুনি হিসেবে স্বীকার করে এই কেসটাকে ক্লোজ করে দেয়। আর এই সিনের মধ্য দিয়ে সত্য ঘটনার উপরে নির্মিত এই ক্রাইম থ্রিলার মুভি জোডিয়াক এখানেই সমাপ্তি হয়। ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই আমাকে জানিও। আর ভালো লেগে থাকলে একটা লাইক, কমেন্টস ও সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে পরের কোনো নতুন এক্সপ্লেনেশন নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।